স্বপ্নের পদ্মা সেতুর স্প্যান বসানো শেষ, চলছে রেল ট্র্যাক, রেলিং ও বিভিন্ন সেবা নিশ্চিতের কাজ। বিএনপির আশকারায় বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা, বললেন ওবায়দুল কাদের, উগ্রবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। ঘন কুয়াশায় জুবুথুবু জনজীবন, বেড়েছে শীত বস্ত্রের কেনাকাটা, আসছে শৈত্যপ্রবাহ। করোনায় দেশে আরো 19 মৃত্যু, টিকা কিনতে সদস্য দেশগুলোকে $900 কোটি দেবে এডিবি। কূটনৈতিক পাড়ায় চলছে অবৈধ সিএনজি, ঠাসি করে যাত্রী পরিবহন, ছিনতাই ডাকাতির অভিযোগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদ আরও থাকছে। টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব বাইডেন ও কমলা হ্যারিস। পদ্মা সেতুর মূল অবকাঠামো এখন দৃশ্যমান, তবে এখনো বাকি নানান কাজ। এর মধ্যে রয়েছে রেল ট্র্যাক, রেলিং বসানো ও বিভিন্ন সেবা নিশ্চিত করার খুঁটিনাটি কাজ। সেতু চালু করতে হলে এগুলোর গুরুত্ব অনেক। কর্মকর্তারা বলছেন 2022 সালের কোনো এক জাতীয় দিবসে জনসাধারণের জন্য খুলবে স্বপ্নের সেতু। রিপোর্টার মোহাম্মদ নুরুন্নবী, ছবি তুলেছেন ইয়াকুব লিটন। প্রকৌশলগত ও প্রাকৃতিক জটিলতা ছাড়াও নানান চ্যালেঞ্জে ভরা পদ্মা সেতুর প্রকল্পের বাস্তবায়ন। স্টিল স্ট্রাকচার বসানোর কাজটাতেই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সবকিছু মোকাবেলা করে শেষ হলো স্প্যান বসানোর কাজ। এবার দ্বিতলে সেতুর যানবাহন ও রেল চলাচলের উপযোগী করতে কাজ শুরু হবে। জটিল না হলেও গুরুত্বপূর্ণ এই পর্বের কাজও। মূল সেতুর 6.15 কিলোমিটার এবং ভায়াডাক্ট মিলে দৈর্ঘ্য 9.83 কিলোমিটার। সব মিলিয়ে সেতুতে বসবে 30 কিলোমিটার রেলিং। বেশ আগে থেকেই স্প্যানের উপর স্ল্যাব বসানো শুরু হয়েছে। রোডওয়ে স্ল্যাব বসবে 2917টি, এর মধ্যে বসেছে 1285টি। রেলওয়ে স্ল্যাব বসবে 2959টি, বসেছে প্রায় 60%। স্ল্যাবের পর দেওয়া হবে ইমপ্রিভিয়াস মেমব্রেন ও বিটুমিনাস লেয়ার, বসাতে হবে ট্রাফিক সিগন্যালও। হয়তো এই তুলনায় বড় জায়ান্ট কাজ না, বাট ভেরি ইম্পর্টেন্ট কাজ, বেশি হাইলি টেকনিক্যাল কাজ। 4 লেন হাইওয়ে হবে এবং উইথ 2 ব্রেকডাউন লেন, আসলে 6 লেন। তো এটার জন্য আমরা স্ল্যাব বসাবো। আমাদের স্ল্যাবগুলো বানানো আছে। স্প্যান হিসাবে বলি, আমাদের 41টার মধ্যে 18টা হয়ে গেছে, আরো 23টা বাদ আছে। রোডওয়ে ড্যাক বসানোর পর ওখানে আবার ইমপারভিয়াস একটা মেমব্রেন বসবে, তার উপরে 70 মিলিমিটার বিটুমিনাস লেয়ার করা হবে, দুই পাশে আবার প্যারাফেট ওয়াল করা হবে। তো এগুলো তো কিন্তু অনেক কাজ। এছাড়াও বসবে বিদ্যুৎ লাইন, গ্যাস লাইন, টেলিফোন লাইন, স্ট্রিট লাইট সহ বিভিন্ন সেবা সংস্থার সংযোগ। উদ্বোধনের কমপক্ষে 6 থেকে 7 মাস আগে মূল সেতুতে শুরু করা হবে রেলওয়ে ট্র্যাক বসানোর কাজ। ডেটের অ্যাটলিস্ট 6 থেকে 7 মাস পূর্বে আমাদেরকে রেল ট্র্যাকের কাজটা শুরু করার সুযোগটা দিতে হবে, যাতে আমরা একই সময়ে আমাদের কাজটা শেষ করতে পারি। চাইলে তো ওভারনাইট করা যায় না সব কাজ। এগুলো তো ধীরস্থিরে 100 বছরের একটা প্রকল্প। এটা অন্য যে কোনো প্রকল্প থেকে এখানে কোয়ালিটি কন্ট্রোল অনেক বেশি হাই। এটার লাইফ হবে 100 বছর, যার জন্য কোয়ালিটি কন্ট্রোল বাংলাদেশের অনেক প্রজেক্টেই এরকম কোয়ালিটি কন্ট্রোল করা হয় না। করোনা মহামারীতে এখনো শতভাগ জনবল দিয়ে কাজ করা যাচ্ছে না বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তারপরও আশা ঠিক সময়ে চালু হবে স্বপ্নের সেতু। এপার ওপার যুক্ত হয়েছে পদ্মায়, শেষ হয়েছে মূল অবকাঠামো নির্মাণের কাজ, কিন্তু যানবাহন এবং রেল চলাচলের জন্য এখনো অনেক কর্মযোগ্য বাকি। সুবিধা হলো স্প্যান বসানোর সময় যেরকম প্রাকৃতিক প্রতিকূলতা ছিল, এই বাকি কাজগুলো শেষ করার জন্য সেরকম কোনো প্রতিবন্ধকতাই থাকবে না। সব কিছু ঠিক থাকলে 2021 সালের ডিসেম্বর নাগাদ এই কাজগুলো শেষ হবে এবং 2022 সালে সুবিধাজনক কোনো সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করবেন বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, মাওয়া, মুন্সিগঞ্জ। বিএনপির আশকারা, প্রশ্রয় আর পৃষ্ঠপোষকতা পেয়েই সাম্প্রদায়িক গোষ্ঠী
বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার মতো অপরাধ করেছে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি দেশে উগ্রবাদের জন্ম দিয়েছিল জানিয়ে তিনি বলেন, সে বিষবৃক্ষ তারাই লালন পালন করেছে। প্রণব চক্রবর্তী রিপোর্ট। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন ধর্মীয় ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং দেশের প্রতিটি বিভাগীয় সদর দপ্তরে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি। ভিডিও কনফারেন্সে এতে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, বিএনপির আশকারাতেই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের সাহস দেখিয়েছে সাম্প্রদায়িক গোষ্ঠী। দেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা মুছে দিতে ধর্মীয় উগ্রবাদের সৃষ্টি করেছিল, লালন পালন করেছিল যে বিষবৃক্ষকে, সেটাই আজকে ডালপালা বিস্তার করেছে। বিচার তো করেইনি, তাদের আশকারা প্রশ্রয় পৃষ্ঠপোষকতা পেয়েই সাম্প্রদায়িক গোষ্ঠী আজ বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননার মতো দুঃসাহস দেখাতে পারে। বিএনপি গণতন্ত্রের কথা বললেও তাদের মুখে একথা মানায় না। দেশে যে উগ্রবাদের সৃষ্টি হয়েছে তা তাদেরই সৃষ্টি। মানবাধিকার লঙ্ঘনের দায়ে সরকারকে নাকি কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিএনপি মুখে মানবাধিকারের কথা, ভূতের মুখে রাম রাম ধ্বনির মতো। আমি বিএনপিকে আয়নায় নিজেদের চেহারা দেখার আহ্বান জানাচ্ছি। দলীয় সিদ্ধান্ত যারা অমান্য করেছে বা দলের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, আগামীতে স্থানীয় সরকার মনোনয়নের ক্ষেত্রে তাদের বিষয়ে সতর্ক থাকতে দলীয় নেতাদের নির্দেশ দেন ওবায়দুল কাদের। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। অগ্রহায়ণ যায় যায় করছে, আসছে পৌষ। তবে এর আগেই প্রকৃতি ছেয়ে গেছে ঘন কুয়াশায়। অনুভূত হচ্ছে শীত, বেড়েছে শীত বস্ত্র বেচাকেনা। আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি মাসের 17 ও 18 ডিসেম্বর মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, হতে পারে হালকা বৃষ্টিও। রাসেল খানের রিপোর্ট। দিনভর সূর্যের দেখা নেই। অগ্রহায়ণের শেষ সপ্তাহে ঘন কুয়াশা, সাথে হিমেল হাওয়া। শীতের তীব্রতা বাড়ায় অনেকটাই জুবুথুবু জনজীবন। শীতের প্রকোপে বেড়েছে শীতবস্ত্র কেনাবেচা। আজকে খুব ঠান্ডা পড়েছে, তো তাই শীতের কাপড় কেনার জন্য এসেছি। হঠাৎ করে শীতটা পড়ছে, তো এই কারণে দামটা একটু বেশি। যেই মালটা আমরা বিক্রি করতে আছি এখন শোরুমের সাথে হাফ দামে বিক্রি করতে আছি, এই হিসাবে মানুষ নিচ্ছে। রংপুরে দুদিন ধরে সূর্যের আলো নেই। পঞ্চগড়ে সন্ধ্যা নামার সাথে সাথে বাড়ছে শীত কামড়, সেই সাথে ঘন কুয়াশা। কুড়িগ্রামে গুড়ি গুড়ি বৃষ্টির মতো করে পড়ছে কুয়াশা। শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে শীতজনিত নানা রোগে। চলাফেরা মধ্যে সমস্যা হয় বয়স্ক লোকের। কুয়াশার জন্য আসা যায় না, দেখা যায় না। গৃহস্থর ঘরে কাজও নাই, আবার আদৌ খেয়া ফেলাইছে। ছোয়াবার যে শীতের যে কাপড় চাপড় কিনবো তাইও নাই। সিরাজগঞ্জে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন নিম্ন আয়ের মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে, এ মাসে আসছে শৈত্যপ্রবাহ। উত্তরাঞ্চলে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে বলে পূর্বাভাস রয়েছে। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। 24 ঘন্টায় কোভিড-19 দেশে আরও 19 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মৃত্যু 6,986। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে, সংক্রমণের 279তম দিনে 24 ঘন্টায় অ্যান্টিজেন টেস্ট সহ 16,323 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,884 জন। মোট শনাক্ত 4,87,849। নতুন 3,866 সহ সুস্থ হয়েছে 4,14,318 জন। 24 ঘন্টায় প্রতি 100টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার 11.54, মৃত্যুহার 53.72%। এ পর্যন্ত 140টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 29,44,252 জনের। করোনার ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণে সদস্য দেশগুলোকে 900 কোটি মার্কিন ডলার সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক, এডিবি। সংস্থাটির ম্যানিলা সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় এখন পর্যন্ত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে 1,43,00,000 মানুষ সংক্রমিত হয়েছে। মারা গেছে কমপক্ষে 2 লাখ মানুষ। করোনার প্রভাবে চলতি বছর এই অঞ্চলের জিডিপি 0.4% সংকুচিত হওয়ার আশঙ্কা করে এডিবি। বলছে, চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি সদস্য দেশগুলোর অর্থনৈতিক পুনরুদ্ধারে বড় ভূমিকা রাখবে নতুন এই সহায়তা প্রকল্প।
করোনা সংক্রমণের ঝুঁকি বাড়লেও স্বাস্থ্যবিধি মানছে না রাজধানীবাসী। রোগতত্ত্ববিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করে চলছে বাজারঘাট ও গণপরিবহন। রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে এসে আরও জানাচ্ছেন মিনালা দিবা। রাস্তাঘাট, হাটবাজার, মার্কেট, গণপরিবহন এমনকি ট্রেনে পর্যন্ত মাস্ক পরে না অধিকাংশ মানুষ। আবার অনেকে মাস্ক পরছে, তবে সঠিকভাবে নয়। রাজধানীর কমলাপুর রেল স্টেশন, অনেকেই মাস্ক ঝুলিয়ে রেখেছেন। মাস্ক না পরার নানা অজুহাত তাদের। জানি তো খুলে নিয়েছিলাম, তো এই জন্য খুলে পড়ে গেছে। কথা বলতে বলতে আসছি, এর জন্য এটা করে রাখছি। কিছু মানুষ মাস্ক পরেছেন, তবে দূরত্ববিধি মানছে না কেউ। একই অবস্থা কারওয়ান বাজারে। করোনা সংক্রমণের ঝুঁকি থাকা সত্ত্বেও বেশিরভাগ ক্রেতা বিক্রেতার মুখে মাস্ক নেই। গা ঘেঁষে দাঁড়িয়েই কেনাবেচা চলছে। মাছগুলোর কথা হলে কাস্টমার শুনে না, বুঝছেন? আরে বুঝে না, তাহলে মাছ পকোড়া রেখে দিছি, আবার সময় আবার ব্যবহার করি। আর বাসা থেকে আছি তো আবার সারে আছে আর খেল আছে না, মাস্ক আছে কেবল এই চা খেয়ে আসলাম তো। শীত বাড়ায় ফুটপাতে বেচা কিনা বেড়েছে, অধিকাংশের মুখেই মাস্ক নেই। একটু ব্যস্ত ছিলাম তো এই কারণে পড়া হয়নি। মাস্ক আছে না, ভাল লাগে। গণপরিবহনের অবস্থা একই, মাস্ক না পরার নানা অজুহাত। আমি মাস্ক ছাড়া কখনো বের হই না। আজকে মাস্ক কিনবো, কিন্তু আজকে মাস্ক গাড়িতে উঠে নেওয়ার জন্য কিনতে পারিনি। ভুলে রাখছি, আরো দেখেছি যে খুলছি যে পরে করে সাত থেকে। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। অনুমতি কিংবা কাগজপত্রের বালাই নেই। কূটনৈতিক অঞ্চল গলিয়ে তবু চলছে শত শত অবৈধ সিএনজি। ঠাসাঠাসি যাত্রীদের ভিড়ে ঘটছে ছিনতাই আর ডাকাতি। মাঠ পুলিশের চোখের সামনে এমন অপরাধ সংগঠিত হওয়ায় বিস্মিত পুলিশ কর্মকর্তারাও। আশ্বাস দিলেন সিন্ডিকেটের শেকড় উপড়ে ফেলার। আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। ঘটনাস্থল আমেরিকান দূতাবাসের ঠিক সামনে। প্রাইভেট লেখা এসব সিএনজিতে হেঁকে ডেকে যাত্রী তোলা হয় সকাল থেকে গভীর রাত অবধি। করোনা উপেক্ষা করেই 6 থেকে 7 জনকে বসানো হচ্ছে ঠাসাঠাসি করে। যাত্রীদের কেউ কাউকেই চেনেন না। এই সুযোগে সক্রিয় ডাকাত সিন্ডিকেট। দূতাবাস পাড়ায় অননুমোদিত আর ভুয়া নেমপ্লেটযুক্ত এসব সিএনজির নেপথ্যে আছে বড়সড় গডফাদার। ছিনতাইয়ের শিকার সিএনজি যাত্রীদের অধিকাংশই কর্মজীবী নারী। দুর্ঘটনার পর তাই নিজের মতো করেই চেপে যান ডাকাতির ঘটনা। কান থেকে দেখা যায় অনেক সময় কানের জিনিসও নিয়ে দৌড় মারতেছে, গলার থেকে চেনও নিয়ে দৌড় মারতেছে। 2 জন পুরুষ বসে, একজন মহিলা, আমরা বসলাম। দেখা গেছে হাত দিয়ে চাপ মারবো, নাইলে ওইদিকে ধাক্কা দিব। আমি কাকুলিতে বেতন পাওয়ার পরে 1 সপ্তাহ আগে আমার টাকাগুলো নিয়ে গেছি। সিএনজি লড়াই ছিনতাইকারীর সাথে হাত থাকে, জড়িত থাকে। 5 জন 6 জন করে উঠছি। এই করোনা কালে তো এটা একেবারে অ্যাকসেপ্টেবল না। আমি জানি না কে কোত্থেকে এসছে। সেকেন্ড হচ্ছে এই যে আমার 2 দিকে 2 জন উঠছে, কে উঠছে? আমি কি তাকে চিনি? এটা তো আমেরিকান এম্বাসির জায়গার মতো থাকা উচিত না। এখানে পুরাই আইন শৃঙ্খলা বাহিনী জড়িত আছে। ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল গুলশান পুলিশ। মূলত এই সিএনজিগুলোর মাধ্যমে তারা যাত্রী বেশে তারা এখানে যাত্রীদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যেয়ে তারা ছিনতাই করত। এখানে যারা ট্রাফিক বিভাগ রয়েছে তাদের সাথে মিলে আমরা একটি সমন্বিত অভিযানের মাধ্যমে এই যে অবৈধ যে সিএনজি চক্র তারা যাতে এখানে সক্রিয় না হয় এবং এই এলাকা থেকে তাদেরকে বিতাড়িত করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা আমরা অবশ্যই গ্রহণ করব। দিনে রাতে ছিনতাইয়ের ঘটনায় ক্ষুব্ধ সাধারণ যাত্রী। হলিয়াটিজানের মতো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, যেটার জন্য কিন্তু আমাদের দেশের অনেক ক্ষতি হয়েছে, যেটা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে বাইরের দেশে। এই জায়গাটার প্রতি আসলে আমাদের আরও বেশি কঠিনভাবে নজর দেওয়া উচিত। গুলশান, বনানী, বারিধারা সহ আশপাশের ডিপ্লোম্যাটিক জোনগুলোতে এরকম অবৈধ সিএনজি চলছে 250 থেকে প্রায় 300। দিনে যেমন তেমন রাতের বেলা এরাই আবার হয়ে ওঠে ভয়ঙ্কর সন্ত্রাসী। প্রিয় দর্শক, আপনার চারপাশের নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন। 21 টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার। আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন থাকছে। আরেক দফা বেড়েছে চালের দাম, ভোজ্য তেলের বাজার চড়া, শীতের সবজিতে স্বস্তি।
রাজধানীর চকবাজারে প্লাস্টিক কারখানায় আগুন লাগা ভবনটি ছিল ঝুঁকিপূর্ণ, মালিক পলাতক। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। এক সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে চালের দাম। প্রকারভেদে প্রতি কেজি চালে বেড়েছে 5 থেকে 8 টাকা। বেড়েছে ভোজ্য তেলের দামও। প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 110 টাকা দরে। শীতে সরবরাহ পর্যাপ্ত থাকায় কমেছে প্রায় সব রকম সবজির দাম। মফিউর রহমানের রিপোর্ট। আবারও অস্থির চালের বাজার। গেল সপ্তাহের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সব রকম চাল। নাজিরশাইল কেজিতে 8 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 62 টাকায়। মিনিকেটে বেড়েছে প্রতি কেজি 4 টাকা, বিক্রি হচ্ছে 60 টাকা দরে। দাম বেড়েছে আটাশ এবং কাটারি ভোগেরও। চালের দাম বৃদ্ধি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। এখন চালের সিজন হলে অগ্রণী সিজন, এই সিজন তো আমন সিজন, এই সিজনে তো আর মিনিকেট আসে না, 28 আসে না। এই সপ্তাহে মিনিকেটের দামটা অনেকটা বেশি, ওরা মানে দিনে যেরকম মানে কাঁচা বাজার বাড়ে এরকম মানে চালের দামটা বাড়াইতেছে। 2650 টাকা করে আমি 2 বস্তা নিয়েছিলাম, এখন আজকে আপনাদের সামনে তো দেখলাম 3000 মানে 3100 টাকার কথা বলতেছে। বেড়েছে ভোজ্য তেলের দামও। প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 110 টাকা দরে, আর বোতলজাত ভোজ্য তেল বিক্রি হচ্ছে 110 থেকে 115 টাকায়। এছাড়া আগের দামে বিক্রি হচ্ছে ডাল, চিনি সহ অন্যান্য পণ্য। এক সপ্তাহ আগে যে দাম ছিল চিনি 65, এখনো খুচরা কেজি 65 বিক্রি করতেছি। সয়াবিন লিটারটা হচ্ছে আপনার 110 টাকা লিটার, আর আপনার সুপারটা হচ্ছে 95 টাকা লিটার, আর খোলাটা হচ্ছে 105 থেকে 108 টাকা লিটার। খাল, বিল, নদী নালার মাছ শোভা পাচ্ছে দোকানির ডালায়। রুইকাতল ছাড়াও আছে বেলে, পোয়া, বাছা, ফলি, ট্যাংরা, মলা, ঢেলা, কাজলি, বাতাসা, পাবদা, বোয়াল, আইড় সহ নানা জাতের মাছ। বিক্রেতারা বলছেন মাছ পর্যাপ্ত থাকলেও ক্রেতা কম। বিলের মাছ হলো ফলি মাছ, কাইকা মাছ, চাপিলা মাছ। গত সপ্তাহে দাম একটু বাড়ছে, কিন্তু বাড়ছে আরও, তো কিন্তু বাজারে বাড়ে নাই, কাস্টমার নাই। শীতে সরবরাহ বেড়েছে সব রকম সবজির। পাওয়া যাচ্ছে টমেটো, গাজর, মটরশুঁটি, শিম, নতুন আলু, ফুলকপি, বাঁধাকপি, শালগম এবং পেঁয়াজ পাতা। বেশিরভাগ সবজির দাম কমলেও এখনও দাম বেশি মটরশুঁটি, টমেটো, গাজরের। বিক্রেতারা সবজির দাম স্বাভাবিক বললেও ক্রেতারা বলছেন দাম বেশি। এখন তো সব সবজির দামই কম, যেরকম আমরা লইয়াছে আর কম দামে হয় না। আগে যে বাজার দামটা ছিল এখন এই পজিশন যে যা থাকার কথা সেই পজিশন এখনো আসে না। এদিকে গেল সপ্তাহের দামে বিক্রি হচ্ছে সব রকম মাংস। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর চকবাজারের উর্দু রোডে আগুন লাগা নোয়াখালী ভবনটি আগে থেকে ঝুঁকিপূর্ণ। তালাও লাগিয়ে দেওয়া হয়েছিল, তবে তালা ভেঙে সেই ভবনে গড়ে তোলা হয় 28টি প্লাস্টিক কারখানা। ফায়ার সার্ভিস বলছে তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যাবে। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। রাত 3:30টার দিকে নোয়াখালী ভবনের প্লাস্টিক কারখানায় আগুন লাগে। দাহ্য পদার্থ থাকায় দ্রুত তা ছড়িয়ে পড়ে ভবন ও পাশে থাকা টিনশেড কারখানায়। সকালেও নোয়াখালী ভবনের 4 তলা থেকে ধোঁয়া বের হয়। দাহ্য পদার্থ থাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লাগে। রাতে কারখানায় প্লাস্টিক গলিয়ে কাজ করার সময় আগুনের সূত্রপাত হয় বলে জানায় কর্মরতরা। ফিল্টারিং করার জন্য নেট তৈরি করা, স্টিলের নেট, ওটা একসাথে 20টা-25টা জ্বালায় তারা। এই জ্বালানো এদিক দিয়ে তারা ওই আগুনটা সূত্রপাত ধরে বড় করে বাতাসে আগুনটা বড় হয়ে গেছে। সব মিলে 28-30টার মতো কারখানা ছিল আর কি। হ্যান্ড মেশিন, কাটার মেশিন, দানার মেশিন, এগুলো আর কি সবই তো পুড়ে গেছে। স্থানীয়রা বলছে কারখানা বন্ধ করতে ঝুঁকিপূর্ণ নোয়াখালী ভবন তালা মারা হয়েছিল। দখলদার কারখানার মালিকরা প্রভাবশালী হওয়ায় আবার তা চালু করা হয়। জনস্বার্থে আবাসিক এলাকায় কারখানা না রাখার দাবি এলাকাবাসীর। উপর মহলের কিছু লোকজন আছে, বড় ব্যবসায়ী, তারা এদিকে তারা দখল করে অনেক বড় বড় ব্যবসা করতেছে। অবৈধ বলতে গেলে সবই অবৈধ, আবাসিক এলাকায় কোনোটাই চলে না। 2 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস। কারণ এই মুহূর্তে বলা যাবে না, কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা মালিককেও পাইনি, কি কারণে লাগছে আমরা হয়তো তদন্ত সাপেক্ষে বলতে পারবো। আগুনে কেউ হতাহত হয়নি বলে জানান তারা। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। নামের মিল থাকায় এক আসামির পরিবর্তে অন্য একজনকে গ্রেফতার করার অভিযোগ উঠেছে ফতুল্লা মডেল থানা পুলিশের বিরুদ্ধে। 1.5 মাস জেলে হাজতবাস করে জামিনে বের হয়েছেন সেই যুবক। গত 21 অক্টোবর মাদক আসামি ইকবালের পরিবর্তে রং মিস্ত্রি ইকবাল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরপর 30 নভেম্বর আদালত থেকে জামিন পান ইকবাল হোসেন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম হোসেন জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে ভুক্তভোগী। ফতুল্লা থানার এসআই শামীম, তার নাম হলো ইকবাল হোসেন এলাইস জিতু, এর বাপের নাম হলো ইউসুফ আলী সর্দার। তার সেই নামে আমার মামলা করে একটা মিথ্যা মামলা দিয়ে আমার 22 তারিখ দিনে বৃহস্পতিবার আমার কোর্টে চালান করে। আমার 1.5 মাস খাটার পরে তারপরে আমি বাইরেছি জামিনে। আমি আপনাদের কাছে এটা সুষ্ঠু বিচার চাই। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নিজ জেলায় ফিরছেন বীর বিক্রম খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান। মহান মুক্তিযুদ্ধে শহীদ এই মুক্তিযোদ্ধা 50 বছর ধরে চট্টগ্রামের রাউজানের গহীন অরণ্যে শায়িত। তাঁর কবরের সন্ধান পাওয়ার পর শুরু হয় এই বীর সন্তানকে নিজ গ্রামে স্থানান্তর করার আয়োজন। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর শাহিনের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নোয়াগ্রামে 1948 সালে জন্মেছিলেন শহীদ বীর বিক্রম আব্দুল মান্নান। 1968 সালে তিনি তৎকালীন পুলিশ বাহিনীতে যোগ দেন। 1971 সালের 26 মার্চ কালুরঘাটের প্রতিরোধ যুদ্ধে অংশ নেন তিনি। 1 নম্বর সেক্টরের এই বীর মুক্তিযোদ্ধা 15 অক্টোবর চট্টগ্রামের রাউজান উপজেলার মাদানীঘাট এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন। সহযোদ্ধারা রাউজানের গভীর জঙ্গলে তাকে সমাহিত করেন। এরপর তার কবরের সঠিক অবস্থান নিশ্চিত করা যাচ্ছিল না। নবীনগর অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের অনুসন্ধানে চিহ্নিত হয় কবর। পরে শহীদ আব্দুল মান্নান স্মৃতি বাস্তবায়ন পরিষদের উদ্যোগে কবর স্থানান্তরের অনুমতি দেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। কবরটা নবীনগরে স্থানান্তরিত করার জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করে এখন আল্লাহর রহমতে এটা সফল হয়েছে। সরকার সিদ্ধান্ত নিয়েছেন আমাদের কৃতি সন্তানকে আমাদের এই তার জন্মভূমির মাটিতে স্থানান্তর করার জন্য। তাতে নবীনগরবাসী তথা ব্রাহ্মণবাড়িয়াবাসী অত্যন্ত খুশি। 50 বছর পর কবরটা আমাদের গ্রামে আসছে, তা আমাদের কবরটা কাছ থেকে দেখতে পারবো, এই জন্য আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা সার্বিক সহযোগিতা করতেছে তাদেরকে আমাদের পরিবার থেকে আন্তরিক অভিনন্দন। আমি যখন এই বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিকভাবে লিখতে থাকি এবং ওনার যতগুলা বীরত্বের কাহিনী আছে সেগুলো আমি একের পর এক প্রতিবেদন দেই এবং ওনার সহযোদ্ধা যাদেরকে আমি জীবিত পাই সবার সাথে আমি যোগাযোগ করি। তো এক পর্যায়ে দেখলাম এটা নিয়ে আসলে একটা গণদাবিতে পরিণত হলো। আমাদের সন্তানকে আমাদের নিজ ভূমিতে ফিরিয়ে আনতে যা যা করা দরকার আমরা প্রশাসন এবং মাননীয় এমপি মহোদয় জনাব আব্দুল করিম বুলবুল ভাই ইতিমধ্যে সেখানে বরাদ্দ দিয়েছেন। পুনরায় কবরস্থ করার পর এখানে একটা স্মৃতিসৌধ নির্মাণ, তার কবরকে সংস্কার এবং সুন্দর করা, এখানে এই মানুষ যাতে এই প্রজন্মের ছাত্র যুবকরা যাতে এটা পরিদর্শন করতে পারে তার একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করা, এটা করার জন্য আমি বর্তমান সরকারের কাছে দাবি জানাবো। সারা দেশে ছড়িয়ে থাকা মুক্তিযুদ্ধের সব স্মারক চিহ্নিত করে সংরক্ষণের আহ্বান জানিয়েছেন জেলার মুক্তিযোদ্ধারা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। বিজয়ের মাসে আমাদের বিশেষ আয়োজন জয় বাংলা। পাকিস্তানি বাহিনীর বর্বরতার বিরুদ্ধে বাঙালি যখন রুখে দাঁড়ায় তখন বন্ধু হয়ে হাত বাড়িয়ে দেয় ভারত। ভিটেমাটি ছাড়া মানুষকে আশ্রয় দেয় বন্ধু রাষ্ট্রটি। আবার বিজয় যখন দ্বারপ্রান্তে তখন দুই দেশের বাহিনী মিলেই হলো মিত্র বাহিনী। বিজয়ে মিত্র বাহিনীই রেখেছে বড় ভূমিকা। গবেষকরা বলছেন কারো অবদানকেই ঈর্ষা করার সুযোগ নেই। দেরিতে হলেও বিদেশি বন্ধুদের স্বীকৃতি জানানোয় খুশি হলেও এখনো সবাই সম্মাননা না পাওয়ায় আছে আক্ষেপও। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। পাকিস্তানিদের বর্বরতা, নির্বিচারে গণহত্যা, 25শে মার্চ কাল রাত। জাতির পিতার স্বাধীনতার ঘোষণা, বাঙালি ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে, বন্ধু হয়ে পাশে দাঁড়ায় ভারত। লাখ লাখ সহায় সম্বলহীন মানুষকে আশ্রয় দেয় দেশটি। ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারত সরকার শরণার্থী বাঙালিদের খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখে। সীমান্তের ওপারে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে বন্ধু দেশটি। মার্চ থেকে ডিসেম্বর দেশের ভেতরে চলে গেরিলা যুদ্ধ। সময় গড়ানোর সাথে সাথে আক্রমণের ধার বাড়ে মুক্তিযোদ্ধাদের। বর্ষায় যখন নদ নদী টইটুম্বুর, তখন
পাকিস্তানিদের নাস্তানুবুদ করে ছাড়ে মুক্তিবাহিনী। এই সময়ের মধ্যে বাঙালির পক্ষে বিশ্ব জনমত। যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছিল ভারতীয় সেনাবাহিনী। ৩রা ডিসেম্বর অমৃতসর, পাঠানকোট, শ্রীনগর সহ ভারতের ১১টি বিমান ঘাঁটিতে বিমান হামলা চালায় পাকিস্তান। পাল্টা সেনা অভিযানের ঘোষণা দেন ইন্দিরা গান্ধী। It is a time for alertness, not only of our defense forces, but of all our people. ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার অধিনায়কত্বে ঘোষিত হয় বাংলাদেশ ভারত যৌথ সামরিক কমান্ড। একই সঙ্গে চলে সামরিক অভিযান। একের পর এক শহর দখল করে ঢাকার দিকে এগিয়ে যায় মিত্রবাহিনী। বিজয়ের ঠিক আগে 2 সপ্তাহ চলে তীব্র যুদ্ধ। লক্ষ্য ঠিক করা হলো 13ই ডিসেম্বর ঢাকাকে যৌথ কমান্ডের নিয়ন্ত্রণে নেয়া। মিত্রবাহিনীর যে অবদান সেটা কিন্তু একেবারে শুরু থেকে শুরু, অর্থাৎ 1 তারিখ বা 2 তারিখ আপনার এপ্রিল মাসে তখনই কিন্তু মিত্রবাহিনীর সাথে আমাদের দেখা হয়। এটা একটা যৌথ কর্মকাণ্ড ছিল, এখানে কোনো ঈর্ষার স্থান নাই। যে আমরা বাঙালি যারা ছিলাম তাদের জন্য আমরা বিজয়ের পতাকাটা প্রথম আমরাই নিয়ে এসেছিলাম। 16 তারিখ ফরমালি ভারতীয়রা প্রবেশ করেছে। হানাদারদের আশা শেষ হয়ে যায় 15ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে জন্ম হয় স্বাধীন বাংলাদেশের। বিজয় মিছিলে জয় বাংলা স্লোগান। মুক্তিযুদ্ধে 1200 ভারতীয় সৈন্য প্রাণ হারায়। এতদিন পরও অনেকেই স্বীকৃতি পাননি, তাই আক্ষেপ আছে এই মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের গবেষকের। আমরা যে কৃতজ্ঞ, আমরা যে অকৃতজ্ঞ জাতি না, এটা প্রমাণ করার প্রয়োজন ছিল এবং এটা কিন্তু আমরা যথাসময়ে করতে পারিনি। বিলম্ব হলেও কিছু করা হয়েছে। 71-এ যারা প্রাণ দিয়েছে সেই পরিবারগুলোকে একেবারে আমাদের আপন করে নেওয়া প্রয়োজন। আমি তো মনে করি বিভিন্ন জায়গায় তাদের জীবন কাহিনী থাকা উচিত, তাদের কীভাবে তারা যুদ্ধ করেছে সেই ইতিহাসটা থাকা উচিত। বাঙালির বিজয়ের ইতিহাসে মিত্রবাহিনীর অবদান চির অম্লান হয়ে থাকবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। আরও একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মিরসরাই ও ফটিকছড়ির পাহাড়ি এলাকায় গোলমরিচ চাষ, রপ্তানির আশা। আমরা সন্ধ্যা 7টার 21 সংবাদে। ঢাকা সেনানিবাসে পুনর্নির্মাণ শেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদ। জুমার নামাজের আগে উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। মসজিদটি আল্লাহ মসজিদ নামে পরিচিত। 1974 সালে প্রথম নির্মিত হয় মসজিদটি। সে সময় এখানে 900 মুসল্লি নামাজ আদায় করতে পারতেন। 2019 সালে তা সম্প্রসারণের সিদ্ধান্ত হয়। বর্তমানে এই মসজিদের আয়তন 32,000 বর্গফুট। এখন প্রায় 3,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। চট্টগ্রামের মিরসরাই ও ফটিকছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় চাষ হচ্ছে গোলমরিচের। কৃষি বিভাগের আশা, পাহাড়ে গোলমরিচের চাষ বাড়লে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হবে বিশ্ববাজারেও। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। চট্টগ্রামের মিরসরাই ও ফটিকছড়ির সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় চাষ হচ্ছে গোলমরিচের। 5 বছর আগে বাণিজ্যিকভাবে গোলমরিচের আবাদ শুরু হয় এ অঞ্চলে। বর্তমানে প্রায় 200 গোলমরিচের বাগান রয়েছে। ফলনও হয়েছে ভালো, দাম ভালো পাওয়ার আশায় বাগান মালিকরা। ফলনটা ভালো হলে তো আমার আর কষ্ট হবে না, আগের মতন আর কষ্ট করা লাগবে না। আমাদের বোঝানো হয়েছে যে আগে এরকম ফল ধরব, এরকম বিক্রি হইব, এরকম লাভ হইব, তখন থেকে আমরা গাছগুলো লাগাইছি। এখন তো দেখছি আসলে লাভ হইব। উৎপাদন করে বাড়িতে পারলে তো স্বয়ংসম্পূর্ণ, আমরা কোনো টেনশন থাকতো না। গোলমরিচের চারা আনা হয় ভারতের ত্রিপুরা থেকে। কৃষি কর্মকর্তা জানান, রোপণের 3 বছরের মাথায় ফলন আসে। ফলন দেয় 25 বছর পর্যন্ত। একটি পূর্ণবয়স্ক গাছ থেকে বছরে 8 কেজি পর্যন্ত গোলমরিচ পাওয়া যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যারা মাঠ পর্যায়ের কর্মকর্তারা আছে, তারা আপনাকে বিভিন্ন টেকনিক্যাল সহায়তা দিয়ে যাচ্ছে। ক্ষুদ্র নিগোষ্ঠীরা আছে, তারা অনেক পিছিয়ে আছে। তাদের ভ্যালু চেঞ্জ করার জন্য উচ্চমূল্যের যে আপনার ফসল, সেগুলো বিশেষ করে দরকার, যেটা আপনার গোলমরিচে
ব্যাপক সম্ভাবনা আছে। এ মশলার চাষে চাষিদের উৎসাহ ও অর্থ সহায়তা করছে PKSF এবং বেসরকারি উন্নয়ন সংস্থা অপকা। PKSF চেষ্টা করছে, আমরা চেষ্টা করছি পুরো পাহাড়ি এলাকায় গোলমরিচ চাষটাকে আমরা সম্প্রসারণ করব এবং কৃষকদের সত্যিকার অর্থে তাদের অর্থ উপার্জন যদি হয়, সত্যিকার অর্থে তারা লাভবান হয়। গোলমরিচের চাষাবাদ বাড়ানো গেলে ভবিষ্যতে তা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাসুমা লিসা, 21 টেলিভিশন। শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। স্বপ্নের পদ্মা সেতুর স্প্যান বসানো শেষ, চলছে রেল ট্র্যাক, রেলিং ও বিভিন্ন সেবা নিশ্চিতের কাজ। বিএনপির আশকারায় বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা, বললেন ওবায়দুল কাদের, উগ্রবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। ঘন কুয়াশায় জুবুথুবু জনজীবন, বেড়েছে শীতবস্ত্রের বেচাকেনা, আসছে শৈত্যপ্রবাহ। করোনায় দেশে আরো 19 মৃত্যু, টিকা কিনতে সদস্য দেশগুলোকে $900 কোটি দেবে এডিবি। কূটনৈতিক পাড়ায় চলছে অবৈধ সিএনজি, ঠাসাঠাসি করে যাত্রী পরিবহন, ছিনতাই ডাকাতির অভিযোগ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21 সংবাদ দেখুন, সঙ্গে থাকুন।